আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষের অষ্টম পর্ব। লেখনীতে জান্নাত চৌধুরী। এই সান্ডার নাতি নাতিরা তোদের কি আমি মারপিট করতে আসতে বলছি? আমি বাকি বলদ দুইটা কই? দেখ না ভাই, ও খাইতা বাচ্চা, ভুটকির বাচ্চা, বালপাকনার নাতনি আমারে কামড়ায় আমার গোস্ত তুলে ফেলছে ভাই। এই মুখ সামলে কথা বল। এবার তো কামড় দিয়েছি, বেশি কথা বললে বংশের বাতি ফুটবে না তোর, বলে দিলাম। ওদের কারো কথা নীরের কানে ঢুকলো কিনা কে জানে। নীর তো রোজাকে দেখতে ব্যস্ত। আমার বিড়াল আমাকেই বলে মেয়াও। দিস ইজ নট ফেয়ার রোজ পাখি। তোরে রাগে থাকতে দেখলে যে আমার বাসর পায়। দাদার পোলায় কি জিনিস বানাইছে রে, পুরা জিনিসের শরীরটা ভরা কারেন্ট। এনসি তিদার ডাকে হুঁশ ফিরল নীরের। ভুরু কুচকে ত্রিধার দিকে তাকালো। কি সমস্যা বল। এদিকে এক ধ্যানে নিজের ভাইকে দেখে যাচ্ছে রিদিমা। আজ কতগুলো বছর পর ভাইকে চোখে দেখা দেখছে সে। তার একমাত্র ভাই, চৌধুরী বংশের বড় ছেলে। নীর কখনো রিদিমাকে সৎ ভাবে নাই, নিজের বোন ভেবেই রিদিমাও তাই। হোক না মা আলাদা, তাতে কি, রক্ত তো এক। রোজ এখানে কি করিস? এখানে আয়। রোজা রুমে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। রিয়ানের কথা দেখে থেমে গেল। রিয়ানের কথায় সবার নজর গেল সিঁড়ির ওপরের দিকে থাকা রোজার দিকে। ব্ল্যাক টি শার্ট, সাথে প্লাজো পরা, কোমর ছাড়িয়ে পড়া চুলগুলো দু ভাগে হ্যালো কিটি ব্যান্ড দিয়ে খুব সযত্নে বেঁধে রাখা। টানা টানা হরিণী চোখে জোড়ায় হালকা কাজলের প্রলেপ প্রকাশ পাচ্ছে। সব দিকে দেখছে যেন ছোটখাটো একটা পুতুলের মতো। রোজাকে দেখে অপলক তাকিয়ে আছে সকলেই, শুধু একমাত্র একজন ছাড়া, সে হলো নির্ণয় চৌধুরী। সকলে নীরবতা ভেঙে ত্রিধা দৌড়ে গিয়ে সিঁড়ি থেকে রোজাকে টেনে হল রুমে নিয়ে আসলো। এই কিউটের ডিব্বা বারবি ডলটা কেড়েছি। কথাটা বলে যেই না রোজার গাল ধরতে যাবে, তখনই গম্ভীর স্বরে হাত থেমে গেল দ্বিধার। ডোন্ট টাচ হার, শি ইজ অনলি মাই প্রপার্টি। কথা বলে ছো মেরে রোজাকে ত্রিধার কাছ থেকে দূরে সরিয়ে আনলো নীর। এক মুহূর্তের জন্য পুরো রুমে নীরবতা বিরাজ করছে। রোজা যে তার কানকে বিশ্বাস করতে পারছে না। কি বললো তার নির্ণয় ভাই? রোজা তার নিজের পরক্ষণে মনে পড়ল সে ভয়ঙ্কর রূপের কথা। তাহলে তখন ওই ব্যবহার করার মানে কি? শালার বেটা আমারে রাগ দেখায়, ও দেখায়, আবার নিজের বলেও দাবি করে। কি পেয়েছেন কি? মুহূর্তে নিজের মাথায় দুষ্টু বুদ্ধিগুলো সজাগ হলো তার। নির্ণয়কে বেঞ্চি কেটে সোজা গিয়ে জড়িয়ে ধরলো ত্রিধাকে। আরে আপু, আমি রোজা চৌধুরী, রিনান ভাইয়ের বোন। আর তারপর ত্রিধাকে ছেড়ে দিল। রিদিমাকে ইশারা করে দেখালো। আর ও হলো রিদিমা, নির্ণয় ভাইয়ের বোন, আমাদের কাজিন। ও হাউ সুইট। রিয়ানের মতো উগান্ডা যে তোমার মতো একটা কিউট বোন আছে এটা আমি জানতাম না। কি রেন্সি, তুই তো কখনো বলিস নাই তোর দুইটা বোন আছে। একে তো ত্রিধাকে জড়িয়ে ধরতেই রেগে চোখ লাল হয়ে গেছে নির্ণয়। তার মধ্যে বোন কথাটা কর্ণপাত হতেই যেন রাগে সপ্ত আকাশ পর্যন্ত ছুঁয়ে গেছে তার। চোখ বন্ধ করে ত্রিধার দিকে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এরই মধ্যে দরজা দিয়ে ঢুকলো অপূর্ব আর অয়ন। আমাদের ছাড়া কি নিয়ে গল্প হচ্ছে? এখানে কথাগুলো বলতে বলতে নীরের পাশে এসে বসলো তারা। অয়নকে দেখে রিদিমা খানিকটা লজ্জা পেয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে রইল। আয়ন রোজাকে দেখে খুশি হয়ে গেল। হেই কিউটি। পাইকো কথা শেষ করার আগেই নীরের চোখে চোখ পড়ল তার। নীর যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে দিবে। তা দেখে কাশি উঠে গেল তার। রিধিমা দৌড়ে পানি এনে দিল আয়নের হাতে। আয়ন ঢকঢক করে পানিটা শেষ করে রিধিমার হাতে গ্লাস দিল। রিধিমা গ্লাস নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি কফি খাবে? সকলে মাথা নাড়ল, তবে নীর কিছু বলল না। রিধিমা এবার নীরের সামনে এসে বলল, ভাই তুমি কি কফি খাবে? নীর মাথা না তুলতেই বলল, ব্ল্যাক কফি। রিধিমা চলে যেতে রিয়ান আর ত্রিধা গিয়ে বসলো নীরের সামনে। রিধিমা কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করলো, আর রোজা পাশে বসে মনে সুখে ফল কেটে খাচ্ছে। নীর একবার আর চোখে সেদিকে তাকিয়ে সামনে থাকা সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, তোদের যেই কাজ দিয়েছিলাম
হয়েছে সে কাজ। সকলের দৃষ্টি এখন নীরের দিকে। আয়ন বলতে শুরু করলো, ব্রো, তিধার দেওয়া লোকেশনে আমরা পৌঁছাতে আগেই কেউ একটা মাদার টুটটুট খালাস করে দিয়েছে। ওই শহরের পুরো ঘর সার্চ করছি, কিচ্ছু পাওয়া যায় নাই। নিশ্চয়ই আমাদের গার্ডদের মধ্যেই কেউ বেইমানি করছে ভাই। অর্ণব ল্যাপটপে কাজ করছিল এতক্ষণ, এবার নীরের দিকে তাকিয়ে বলল, ভাই, তথ্যমন্ত্রীর থেকে হোটেল ডিমনার্টে উঠেছে। ওরে ধরতে পারলে ওর বাপের হাতে আনা যাবে। ত্রিধা, ওর রুমের পাসওয়ার্ড আমাদের হ্যাক করতে হবে। তাহলে অর্ণবকে থামিয়ে দিল নীর। আজকে মিশনের জন্য তৈরি থাক। কিচেনে রান্নার শব্দ কানে আসতেই কথা থেমে গেল নীরের। কান্নার শব্দ কানে আসতেই কথা থেমে গেল নীরের। রিয়ান দৌড়ে গেল কিচেনে দিকে, যেতেই দেখলো রোজা হাত থেকে অনবরত রক্ত পড়েছে। রিধা কোনো রকমে হাত চেপে ধরে আছে, তাও রক্ত পড়ছে। ভাই, জলদি এসো এখানে। রিয়ান রোজার হাত ধরে হলরুম নিয়ে আসে। আস্তে আস্তে নীরকে ডাকছে। রোজার হাতে রক্ত দেখে নীর ছুটে এলো। চোখের কাছে রিয়ানের কাছ থেকেই রোজাকে এক হাতের ছুটিয়ে নিল। রিয়ান, জলদি অ্যান্টিসেপটিক নিয়ে আয়। নীরের কথায় রিয়ানের কানে যেতে ছুটে লাগালো দোতলার ঘরের দিকে। এতক্ষণে আয়ন, অর্ণব ও তিধা চলে এসেছে রোজার কাছে। অ্যানি, ওকে নিয়ে টেবিলে বসা। কিভাবে হলো এসব রিধিমা? তিধার কথা রিধিমা একবার ত্রিধা একবার নীরের দিকে তাকাচ্ছে, তারপর কান্নাজমা কণ্ঠে বলতে লাগলো, আমি তো কফি বানাচ্ছিলাম, আমি খেয়াল করিনি ও কিভাবে কেটেছে বলে কান্না শুরু করলো সে। স্টপ ক্রাইং। নীরের ধমকে চমকে উঠল রিধিমা। রোজা সহ উপস্থিত সকলে এত সাহস কোথায় পেলি তুই? রোজ, আমার ওপরে জেদ করে হাত কাটছিস? রোজা নিশ্চুপ। কি হলো বল? কত বড় কলিজা নিয়ে ঘুরিস তুই? আজকে তোর কলিজা ভুনার করে খিচুড়ি বানাবো আমি। কথা শেষ করে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যেতে লাগলো। উপস্থিত সকলে হতবাক হয়ে গেছে, কি হচ্ছে বুঝতে পারছে না। নীর কারো দিকে না তাকিয়ে সোজা রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। কি করছেন নির্ণয় ভাই? হাত ছাড়ুন, আমার হাতে অনেক ব্যথা লাগছে। ছাড়ুন বলছি। রোজার কথা কানে যেন নির্ণয়ের কান পর্যন্ত পৌঁছায় না। সে রোজাকে টেনে এনে এক প্রকার বিছানায় ছুঁড়ে মারে। তারপর উল্টো ঘুরে বিশাল আয়নায় বিশাল ড্রেসিং টেবিলে এগিয়ে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা বক্স নিয়ে ফিরে আসে রোজার কাছে। তারপর বাবু হয়ে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে রোজাকে। হাতটা এদিকে দে। লাগবে না নির্ণয় ভাই, আমার নিজের কাজ আমি নিজে করে নিতে পারি। তোর বালের পেঁচাল শুনতে চাইনি। হাত দে এদিকে। বলছি তো দেব না, আমাকে যেতে দিন। যাকে আটকে রেখেছে তোকে? কথাটা বলে বেডে হেলান দিয়ে রইল নির্ণয়। রোজা এবার তার দিকে তাকিয়ে মুখ বাঁকালো। তারপর উঠে যেতে নিলে নিলয় তার হাত ধরে আবার বসিয়ে দিল। এবার কোনো কথা না বলে হাত নিয়ে অ্যান্টিসেপটিক লাগাতে শুরু করলো। আপনি বড় নিষ্ঠুর পুরুষ নির্ণয় ভাই। আগে তো এমন ছিলেন না, এখন কেন এমন হইলেন? মনে মনে কথাগুলো বলল রোজা, তবে মুখে বলার সাহস হলো না। চোখে কোন বেয়ে পানি এসে জমেছে তার গালে। নির্ণয় রোজার দিকে তাকিয়ে দেখলো তার চোখে পানি। অসহায় সুরে বলল, ব্যথা করছে পাখি? একটু সহ্য কর, এখনই ঠিক হয়ে যাবে। কেন এমন করলি বলতো? একটুও ব্যথা করছে না। একটুও ব্যথা করছে না। এই ব্যথা থেকে হাজার গুণ ব্যথা আপনার তখনকার করা ব্যবহারে পেয়েছি। নির্ণয় শুনলো রোজার কথা, তবে কোনো উত্তর করলো না। হাতের ব্যান্ডেজটা লাগানো শেষে উঠে যেতে নিলে হাত ধরে ফেললো নির্ণয় ভাই। নির্ণয় রোজার কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বক্সটি যেখান থেকে এনেছিল সেখানে রেখে দেয়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে খাবার নিয়ে আসতে বলল। তারপর ফোন রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ল। রোজা তার যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস ফেললো। 10 মিনিটের মাথায় দরজায় কারো নক করতে বিছানা থেকে উঠে দরজার কাছে গেল রোজা। এক হাতে দরজা খুলতেই দেখলো রিয়ান খাবারের হাতে দাঁড়িয়ে আছে। কিরে বনু, ঠিক আছিস তো তুই? ভাইয়া কি তোকে খুব? রোজা মাথা নাড়িয়ে না বোঝালো, তবে উত্তর করলো না। রিয়ানের মন তাতেই শান্ত। রিয়ান দরজা থেকে রুমুকে দিয়ে নির্ণয়কে দেখছিল, তবে দেখা না পেয়ে ভেতরে উদ্দেশ্যে পা বাড়াতেই ছো মেরে হাতে থাকা খাবারগুলো নিয়ে নিল
রিয়ান রোজা দুজনেই হতবাক হয়ে গেছে। এখন এখন আসতে পারিস, তোর কাজ শেষ, যা ভাগ। এটা কি হলো ভাই? কাজের সময় হাজি আর কাজ শুরু হলেই পাজি, এটা ঠিক না, এটা ঠিক হচ্ছে না। এখন কোনটা ঠিক কোনটা ভুল সে জ্ঞান আমায় তোর থেকে নিতে হবে? তবে রে শালা, ভুল বললে আমি তোমার শালা না, সম্বন্ধী হব। তুই যাবি নাকি টাইগারকে ডাকবো? আরে বাবা যাচ্ছি তো। ওরে আবার ডাকতে হবে কেন? কথা বলে কটমট করতে করতে স্থান ত্যাগ করলো রিয়ান। নির্ণয় দরজা লাগিয়ে খাবার হাতে এসে বেডসাইড টেবিলে রেখে বসলো। রোজার দিকে তাকাতেই দেখলো সে মুখ ফুলিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। 2 মিনিট টাইম দিচ্ছি, কেউ যদি এর মধ্যে এসে আমার পাশে না বসে পরবর্তীতে কি হবে আই হ্যাভ নো আইডিয়া। অনলি 2 মিনিটস। কথা শেষ করতেই ঘড়ির দিকে তাকালো নির্ণয়। তবে এতেই যেন রোজা একটু টলল না। কিরে, কি হচ্ছে ওপরে? এনসি কি মেয়েটাকে মারধর করবে নাকি? আরো এমন বিহেভিয়ার কেন বা করছে বুঝতে পারছি না। ত্রিধা চিন্তিত কণ্ঠের কথা বলল। ত্রিধা, আয়ন, অপূর্ব, রিধিমা সকলে ডাইনিং টেবিলে বসেছিল। সকলেই চিন্তিত মুখ। ত্রিধার কথায় কানে আসতেই সকলে তার মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকাচ্ছিস কেন আমার মুখের দিকে? কুলে গিয়ে আছে নাকি রে হারামির দল? রাগী স্বরে কথাগুলো বলল ত্রিধা। আপু চিন্তা করিও না, রিয়ান ওপরে গেছে, আসলেই জানা যাবে। কথাগুলো বলে সিঁড়ির দিকে একবার তাকালো রিধিমা। দেখে লো রিয়ান বিড়বিড় করতে করতে কিছু বলতে বলতে এগিয়ে আসছে। রিয়ানকে আসতে দেখে টেবিল ছেড়ে উঠে গেল রিধিমা। দৌড়ে রিয়ানের সামনে এসে দাঁড়ালো। ভাই কি ওকে মেরেছে রিয়ান? ওপরে কি হচ্ছে কি দেখে এলি? রিধিমার কথায় পাত্তা না দিয়ে টেবিলে গিয়ে বসে ফ্রুটসের ঝুড়ি থেকে একটা আপেল হাতে নিয়ে মনে সুখে খেতে লাগলো সে। রিয়ানের গাছাড়া ভাব দেখে ত্রিধা এত মানুষের চিন্তায় মরে যাচ্ছে, সে কি আপেল চিবোচ্ছে? এই মাতারি, ওপরে কি হচ্ছে তা বল। তুই আপেল চিবোচ্ছিস? ভাই টুট টুট টুট, আপেল না খেয়ে গুখা শালা। আমরা চিন্তায় মরে যাচ্ছি আর তুই তো মরে যা, কে বেঁধে রেখেছে? আর শোন, লজ্জা মেয়েদের ভূষণ, বুঝলি তুই? তোর মধ্যে তো মেয়েদের কোনো গুণই দেখি না। তুই কি আদৌ মেয়ে নাকি? আমি কনফিউজড। রিয়ানের গাছাড়া ভাবে এবার অপূর্ব গিয়ে রিয়ানের হাতের আপেল নিয়ে নিল। কিরে ভাই বল না ওপরে কি হচ্ছে? আমাদের টেনশন হচ্ছে, বুঝছিস না তুই? রিয়ান চেয়ার থেকে উঠে অপূর্বর কাঁধে হাত দিয়ে অপূর্ব বিরক্ত চোখে মুখ কুচকালো। আরে রোজ ইজ ফাইন, ওরে কিছুই করে নাই ভাই, আর করবেও না। যত্ন করে হাতে ওষুধ লাগিয়ে দিয়েছে দেখলাম। কথাটা শুনে সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। তোদের এনসি রোজকে একটু বেশি ডেসপায়ার কি না? 4 3 2 1 সময় শেষ। কথাটা বলতে বলতে এগিয়ে এসে ছোট করে রোজাকে কাঁধে করে বিছানায় আনে বসিয়ে দিল নির্ণয়। কি হলো ব্যাপারটা? মস্তিষ্কে প্রেশার হতেই চেঁচিয়ে উঠল রোজা। এই অসভ্য লোক। কথা শেষ করার আগেই এক লোকমা ভাত পুড়ে দিল রোজার মুখে। রোজা মুখ কুচকে নিল। তাড়াতাড়ি শেষ করে, মুখটা তোর পেছনে পড়ে থাকার মতো সময় নেই আমার। রোজা তাড়াতাড়ি মুখের ভাতগুলো গিলে ফেলল। কে বলছে আমাকে আবারও এক লোকমা ভাত পুড়ে দিল রোজার মুখে। রাগে বিরক্তিতে চোখ মুখ বন্ধ করে নিল সে। না, এইভাবে হচ্ছে না। এই লোকটা তো ভারী চালাক। খানিকে দুষ্টি বুদ্ধি নাড়া দিল রোজার মাথায়। ভদ্র মেয়ের মতো ভাত খেতে লাগলো রোজা। তবে খাওয়ার মাঝে নির্ণয়ের হাতে কামড় দিতে ভুল করেনি। মুহূর্তেই তার মুখে ফুটে উঠল জয়ের হাসি। কিন্তু এই লোক কি কিছুই বলছে না কেন তাকে? তোর খরগোশের মতো দাঁতের কামড়ে আমার কিছুই হবে না, তাই নিজেকে শক্তি নষ্ট না করে চুপচাপ খা। শক্তি জমিয়ে রাখ, কাজে লাগবে। ওরে হনুমানের বাচ্চা, লাগবে কি করে? তোর ওইটা শরীর নাকি খাম্বা? আমি তো তাই ভাবি। আমার জিম করে বানানো বডিকে তুই খাম্বা বানিয়ে দিলি? সিরিয়াসলি রোজ? দিন শেষে এই খাম্বার তলেই তো তোকে থাকতে হবে। মানে
মানে তোর মোটা মাথা এসব ঢুকবে না, তাই চুপচাপ খা। রোজার কথা বলল না, খাওয়ার মনোযোগ দিল। বড় বড় লোকমা করে পুরো এক প্লেট ভাত খাইয়ে দিল। প্লেট নিয়ে পাশের টি টেবিলে রেখে দিল নীর। হাতে এক পাতা ব্যথার ট্যাবলেট, তার মধ্যে ট্যাবলেট খুলে হাতে নিয়ে এক গ্লাস পানি হাতে রোজাকে দিকে এগিয়ে আসলো। রোজা উঠে বেডের এক কোণে দাঁড়িয়ে পড়লো। নীর ভুরু কুচকিয়ে তাকালো রোজার দিকে। হোয়াটসঅ্যাপ রোজ, ওইখানে কি করিস তুই? নিচে নেমে আয়। আপনি কি আমার উপর খুব রেগে আছেন নির্ণয় ভাই? হাতে কামড় দিয়েছি বলে কি অনেক ব্যথা পেয়েছেন? আচ্ছা আমি খুব সরি, তবু আমাকে অত বড় ওষুধ খেতে বলবেন না প্লিজ নির্ণয় ভাই। এই ওষুধ আমার গলা দিয়ে নামবে না। কোথাও ওটা বড় ওষুধ, এইটুকুনি, তোর চোখ ছোট, গিলে ফেল, দেখবি গলায় আটকাবে না। না আমি খাবো না, সরান ওইটা আপনি। এই এই মেয়ে, এই এত বড় মেয়ে হয়ে যদি এই ফাকিং ওষুধকে ভয় পাস, নিচে আয় এখনই, নইলে আমি উপরে আসলে কিন্তু তোকে শাস্তি পেতে হবে রোজ। রোজা মনে হলো নির্ণয়ের কথা একদম শুনতেই পায়নি, এমন ভাবে নিয়েই দাঁড়িয়ে রইল। রোজা নিচে নেমে আয়। নিচে নামলে চকলেট দিব, ওষুধ খাওয়াবো না। আয়। সত্যি বলছেন তো? চকলেট দিবেন তো? হ্যাঁ দিব, আয়। চকলেটের কথা শুনে বিছানা থেকে নেমে নিচে এলো রোজা। নীর পকেট থেকে একটা চকলেট বের করে রোজার হাতে ধরিয়ে দিল। রুম থেকে বের হতে গেলে রোজার মনে সুখে চকলেট খেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রুমে ফিরে এলো নির্ণয়। এসে দেখে রোজা চকলেট দিয়ে পুরোপুরি মুখ মাখিয়ে ফেলেছে। তা দেখে মুচকে হাসলো সে। একাই খাবি, আমাকে দিবি না? আপনি চকলেট খাবেন? দিবি আমাকে? রোজা নিজে খাওয়া চকলেটটা একটু ভেঙে নির্ণয়ের দিকে এগিয়ে দিল। নির্ণয় রোজার হাত থেকে চকলেটটা মুখে পুরে নিল। চকলেট খাওয়া শেষ হতেই রোজার হাতে এক গ্লাস পানি ধরিয়ে দিল নির্ণয়। পুরো পানি শেষ করবি, একটু অবশিষ্ট যেন না থাকে। রোজা কোনো কথা না বাড়িয়ে পানি খেয়ে নিল। নির্ণয় রোজার মুখ মুছে দিয়ে ওকে রেস্ট নিতে বলল। আমি কি ঘরে যাব নির্ণয় ভাই? একদম মাটিতে পা রাখবি না বলে রাখলাম। আমি তো ঘরে যেতে চেয়েছি। কি আনতে হবে বল আমায়। রোজা মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। খুব ঘুম ঘুম পাচ্ছে তার। রোজাকে শুয়ে পড়তে দেখে নির্ণয় ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়লো। মাথা ভীষণ ধরেছে তার। শাওয়ার নিতে হবে। প্রায় আধা ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো নির্ণয়। উন্মুক্ত শরীর, কোমরে জড়ানো ব্ল্যাক রঙের একটা তাওয়াল। চুলে পানিগুলো ঝরঝর করে পড়ছে। সামনে এগোতে চোখ পড়ে তার প্রেয়সীর ঘুমন্ত আচ্ছন্ন দেহেতে। ঘুমাবেই না কেন? একটু আগে সে তো পানির সাথে স্লিপিং ড্রাগস মিশিয়ে দিয়েছে। ঘুমের মধ্যে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছে রোজা। কে বলবে এই মেয়ে কোনো ছেলের মন চুরি করেছে? কভার থেকে একটা ব্ল্যাক টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল নির্ণয়। নিজের চুলগুলো আরো একবার ঝেড়ে নিল। কারো ঘুমতো রাজকুমারীর দিকে এগিয়ে গেল। রাজকুমারী? হ্যাঁ রাজকুমারী তো, তার রাজকুমারী। এই বাচ্চা মেয়েটাই তো তার মন কেড়েছে। আজ নয় বহু বছর আগে। সে কথা কি এই মেয়ে জানে? ঘোর লাগা চোখ রোজাকে দেখছে সে। শি ইজ মাই, ইয়েস শি ইজ অনলি মাই বলে রোজার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল নির্ণয়। তারপর সেও পাশে শুয়ে পড়ল। রোজাকে ঘুরিয়ে নিজের বুকে নিল। এখন শান্তি লাগছে তার, ভীষণ শান্তি। শরীর ঠান্ডা, হাতে ছোঁয়া পেতে ঘুমেই মধু বারবার কেঁপে উঠছে মেয়েটা। রাত প্রায় 12টার কাছাকাছি। প্রাইভেট মোডে রাখা ফোনটা বারবার কেঁপে উঠছে। ঘুম থেকে ফোনটা হাতে তুলে নিল নীর। অর্ণবের ফোন। হ্যালো। অপর পাশে ঠিক কি বললো শোনা গেল না। আসছি বলে ফোন কেটে শোয়া থেকে উঠে পড়ল নির্ণয়। পাশে তার ঘুমন্ত পরি। সে মন ভরে তাকে দেখছে। বিছানা ছেড়ে উঠে পড়ল। আজকের মিশন, তাকে যেতেই হবে। কালো পোশাকটা জড়িয়ে নিল নিজেকে। কালো বেল্টের ঘড়ি জড়িয়ে টাইমটা সেট করে নিল। নিজের পছন্দের চন্দনকাঠ পারফিউমটাও নিল। চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হাসলো সে। হাসির মাঝে তার মুখে হিংস্রতা প্রকাশ পেয়েছে।
নীলমণির চোখ জোড়ায় সাদা অংশটুকু ইতিমধ্যে লাল রং ধারণ করেছে। ম্যাট্রিক্স ক্লাব ইন বার্সেলোন। ম্যাট্রিক্স ক্লাব বার্লিনের সবচেয়ে সেরা ক্লাবের মধ্যে একটি। রাত প্রায় 1টার কাছাকাছি। লাউডস্পিকারে গানের তালে নেচে চলেছে বেশ কিছু ছেলে মেয়ে। হাতে কারো কারো ওয়াইনের গ্লাস, কেউ কেউ নারীর সঙ্গে মশগুল। সেখানে খানিকটা দূরে এক পাশে বসে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করে চলেছে এক যুবক। গায়ের গড়ন বেশ দেখতে, বড়লোক বাপের বকে যাওয়া ছেলে। হয়তো প্রতিদিন জিম করে বডিটাকে এত আকর্ষণীয় বানিয়েছে। এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে এত অতীব সুন্দর তরুণী। পরনে ওয়েস্টার্ন, শরীরে বেশ জায়গা জুড়েই উন্মুক্ত, দেখতে বেশ লাস্যময়ী লাগছে। মেয়েটি এগিয়ে এসে বসলো ছেলেটার পাশে, এক ওয়াইনের বোতল তুলে নিল তার ছেলেটির গ্লাসে ঢালতে লাগলো। হে হ্যান্ডসাম, ইউর ওন স্টে অন নাইট উইথ মি। চৌকিতে তাকালো ছেলেটি, চোখে মুখে হাসি ফুটে উঠল। ইয়েস বেবি, হোয়াট নট বলে মেয়েটির কাঁধে হাত রাখলো। লেটস গো বেবি বলে উঠে দাঁড়ায় সে। নেশায় পুরে মত্ত হয়ে গেছে ছেলেটি। কালো রঙের মার্সিডিজের ব্যাকসিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রয়েছে নির্ণয়। সামনে দুই বাঁদর একে অপরের সাথে তর্ক করছে। তাদের দেখে বোঝার জোর নাই তারা কোনো গুরুত্বপূর্ণ কাজে এসেছে। তর্কের এক পর্যায়ে রিয়ান চোখ গেল ত্রিধার কাঁধে। তাদের শিকার নিয়ে আসছে। এনসি, ত্রিধা ইজ কামিং। রিয়ানের কথা আয়নও নড়ে চড়ে ড্রাইভিং সিটে বসলো। ত্রিধা ছেলেটিকে নিয়ে এসে পিছনের ব্যাক সিটে বসিয়ে নিজেও বসে পড়ল। আয়ন সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। ফজরের আজান পড়তে ঘুম হালকা হয়ে এসেছে রোজার, তবুও কমফোর্টার গায়ে জড়িয়ে আছে। কি মিষ্টি একটা সুবাস! এটাই তো সেই চন্দন কাঠের সুবাস যার সুগন্ধ আসে নির্ণয় চৌধুরীর গায়ে থেকে। তার বেড থেকেও একই সুবাস, কেমন যেন নেশা ধরানোর সুবাস একটা। রোজা বুক ভরে একবার নিঃশ্বাস নিল। পরক্ষণে মনে পড়ল রোজা নির্ণয়ের ঘরে। তাহলে নির্ণয় কোথায়? চৌকিতে চোখ তুলতেই তাকালো রোজা। আলমোনা ভেঙে উঠে বসতে সামনে যা ছিল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে একটা কুত্তা। জোরে চেঁচিয়ে ইতিমধ্যেই বাড়ি মাথায় তুলে ফেলেছে সে। বেচারা টাইগার। রোজার চিৎকারে সেও ভেবাচিকা খেয়ে গেছে। অসহায় চোখে তাকিয়ে আছে রোজার দিকে। হয়তো বলার চেষ্টা করছে, আমাকে দেখিয়ে চিল্লাইও না। চিল্লানোর কি আছে রে মেয়ে? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? মাত্র বাহিরের কাজ শেষ করে বাড়িতে ঢুকেছে রিয়ান আর নির্ণয়। রোজার চিৎকার কানে আসতে একজন অপরজনের মুখে মুখে তাকিয়ে আছে। আসলে কি হলো ব্যাপারটা? মস্তিষ্কে প্রসেসিং হতে নির্ণয় এক ছুটে দৌড় লাগালো রুমে এসে প্রবেশ করতে দেখতে পেল রোজা বেডের এক কোণে দাঁড়িয়ে, দু হাতে চোখ ঢেকে রয়েছে। টাইগার দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। নির্ণয় এগিয়ে এলো রোজার কাছে। রোজা, আর ইউ ওকে? চেনা পরিচিত কণ্ঠ কানে আসতেই মুখ থেকে হাত সরিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে। নির্ণয় ভাই, আপনি কোথায় ছিলেন? আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? টাইগারের ওপর আবারও চোখ পড়তে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল নির্ণয়কে। ওইটা এখানে কেন? ওইটাকে বের করুন প্লিজ। নির্ণয় ভাই, লিসেন রোজ, ও কিছু করবে না তোকে। আমি বাইরে গিয়েছিলাম, তাই ওকে রুম পাহারা রেখে গিয়েছিলাম। কথাটা বলে রোজাকে কোলে তুলে নিল নির্ণয়। রোজা এখনো ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। রোজ, মেয়ে বাচ্চা, লুক অ্যাট মি প্লিজ। রোজা ঘাড় নাড়িয়ে জবাব দিল, মানে না, সে তুলবে না। বিলিভ মি রোজ, ও তোকে কিছুই করবে না। আপনি ওটাকে দূরে সরান আমার চোখের সামনে থেকে। হার মেনে নিয়ে নির্ণয় টাইগারকে ইশারা করতে সে স্থান ত্যাগ করলো। এখন তো মুখটা চলে গেছে। নির্ণয়ের কথায় কাঁধ থেকে মুখ তুলল রোজা। নির্ণয় রোজার মুখের দিকে তাকাতেই যেন চোখ আটকে গেল তার। কান্না করে ফেস পুরো লাল বানিয়ে ফেলেছে। নাকের ওপর অংশ বেশ লাল হয়ে আছে। চোখে পানির দাগ ইতিমধ্যেই মুখে বসে গিয়েছে। নির্ণয় রোজাকে কোলে করে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে আসলো। ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করছি। রোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। বেডের পাশে যেতেই দেখলো
কিছু শপিং রাখা। তার পাশে বসে নির্ণয় ফোন ঘাটছে। রোজা ব্যাগ গুলো দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে নির্ণয়ের সামনে এসে হাঁটু ভাঁজ করে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসলো। অনির্ণয় ভাই, আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন আমাকে? রোজার কথায় ফোন থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো। তারপর গম্ভীর স্বরে বলল, আমার তোকে নিয়ে ঘোরার মতো বেহুদা সময় নেই। রোজ, রিয়ানকে বলিস ও নিয়ে যাবে। আমি ভাইজানের সাথে যাব না, আপনার সাথেই যাব। আর আপনি নিয়ে যাবেন আমাকে? পারবো না। তোর বাপ কি আমায় চাকর রেখেছে? আসলেই নিয়ে যাব না। নিয়ে যাবে না তো? না। সত্যি নিয়ে যাবেন না? সত্যি নেব না। ঠিক আছে, দরকার নেই বলেই ছুটে বেরিয়ে গেল রোজা। নিজের বরাদ্দাকৃত রুমে গিয়ে ধুপ করে দরজা লাগিয়ে দিল। দরজা তো জোরে লাগানো শব্দ রিয়ান বেশ কয়েকবার ডাকলো রোজাকে। রোজা, এই রোজা, দরজা খোল বলছি। রোজা। রোজা দরজা খুলছে না দেখে রিয়ান নীরের রুমে গিয়ে পা ধরলো। রিধিমা এসেছিল খাবার জন্য রোজাকে ডাকতে। বেশ কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পেল না, তখন নিজের রুমে চলে গেছে। রিয়ান এসে নির্ণয়ের ঘরে। ভাই, বোনও দরজা খুলছে না। ও ভাই, তুমি কি ওকে কিছু বলছো ভাই? বলছি। ওকে বলছি। বলছি, ওকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বেহুদা সময় আমার নেই। তাতে তোর বোনের রাগ। কেন ভাই, ওকে নিয়ে বের হতে সমস্যা কোথায় তোমার? ওর রাগ ভাঙাও জলদি, নইলে আমার বোনকে তোমার থেকে সরানোর জন্য প্রথম শত্রু আমি হয়ে দাঁড়াবো বলে রাখলাম। বা এনি চান্স তুই কি আমাকে থেট দিচ্ছিস? সাবধান করলাম ভাই, আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারবো না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল রিয়ান। কি হলো ব্যাপারটা? দুই ভাই বোন মিলে তো আমার মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছে রীতিমতো। রোজ, তোকে যে আজকে কি করব, আই হ্যাভ নো আইডিয়া বলে ফোন পকেটে রেখে বেরিয়ে রোজার রুমের সামনে গেল। দরজার দিকে গেল নির্ণয়। দরজার সামনে এসে ডাকতে লাগলো, রোজ, এই রোজ। রোজ, দরজা খোল। রোজ। ভেতর থেকে কোনো সাড়া না আসে রাগে যেন তীর করে বাড়ছে তার। বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিজে শান্ত করে আবারও ডাকতে শুরু করলো, রোজ পাখি, প্লিজ দরজা খোলো। ঘুরতে নিয়ে যাব, এই যে ওয়াদা করছি। না। এবারও ভেতর থেকে কোনো সাড়া এলো না। নির্ণয় এবার যেন অধৈর্য হয়ে পড়েছে। রোজ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হয় দরজা খুলবি, না হয় আমি ভেঙে ভেতরে আসবো। এতে যেন কোনো লাভই হলো না। তার অপেক্ষা করতে পারলো না নির্ণয়। জিম করা বলিষ্ঠ শরীর নিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকলো। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলে গেল। নির্ণয় দৌড়ে ঘরে ঢুকলো। তবে ঢুকে যা দেখলো তাতে তার শরীর অবসর উপক্রম। মেঝেতে শুয়ে আছে রোজা, পাশে একটা ছুরি পড়ে আছে, হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ইতিমধ্যে মেঝে ভেসে গেছে। নির্ণয় এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো রোজার পাশে। তারপর নিজেকে সামলে রোজার মাথা কোলে তুলে নিয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে, নিঃশ্বাস পড়ছে খুব ক্ষীণ। নির্ণয়ের চোখ শান্ত, অনুভব শূন্য। নির্ণয় পকেট থেকে রুমাল বের করে বেঁধে দিল রোজার হাত, তারপর কোলে তুলে বিছানায় শুয়ে দিল। দ্রুত ফোন বের করে কল করলো ডাক্তারকে। রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছিল নীলিমা। বাসা থেকে রেস্টুরেন্ট কাছে হওয়ায় সে হেঁটেই পৌঁছায় সেখানে। আজও তাই, ফাঁকা রাস্তা, তেমন কোনো গাড়ি নেই। রেস্টুরেন্টের কাছাকাছি যেতেই একটি গাড়ি এসে থামলো তার পাশে। কিছুটা চমকে তাকালো রিধিমা। ফর্মাল গেটআপে গাড়ি থেকে নামলো অপূর্ব। চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা, চোখে কালো সানগ্লাস। লম্বাই কতই বা হবে, 5 ফিট 10। নীলিমা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে। অপূর্ব ধীর পায়ে এগিয়ে এসে তার দিকে। নীলিমা যেন কোনো দিকে খেয়াল নেই, সে তো ব্যস্ত তার সামনের ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করতে। অপূর্ব ভুরু কুঁচকে নীলিমার সামনে তুড়ি বাজাতে সে হুঁশ ফিরে এলো। তার আপনি কেন? আসা বারণ বুঝি? ওমা, তা কেন হবে? আসলে আমি বলতে চাইছি। তো কি বলতে চাইছেন শুনি? না কিছু না। না তামিজ, নীলিমা, আমরা কি কোথাও বসতে পারি? মানে আসলে কি মানে করছেন? আমার তো রেস্টুরেন্টে যেতে হবে। মানে সামনের রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করি, তাই আমার এখন যেতে হবে। আচ্ছা তাহলে চলুন ওইখানেই বসি। না মানে কোনো মানে না বলে হাঁটা ধরলো অপূর্ব। নীলিমাও কোনো কথা না বলে সামনে যেতে থাকলো।
ডাক্তার এসেছে, হাতে ড্রেসিং করে দিয়েছে রোজার, সেলাইও চলেছে। তার পাশে বসে আছে রিধিমা। রিয়ান ডক্টরকে এগিয়ে দিল। রিধিমা বোনের পাশে বসে চোখে জল ফেলে যাচ্ছে। কে জানতো তার আদরের বোন এই কাণ্ড করে বসবে। নির্ণয় দরজার কাছে দাঁড়ানো, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। তার যেন অনুভূতিরা গুমর ধরে রেখেছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কিন্তু কেন? ছেলেরা কি কাঁদে? হয়তো কাঁদে। নির্ণয় কি কেঁদেছে? ডাক্তারকে এগিয়ে দিয়ে বোনেরকে দেখার জন্য আবারও এসেছে রিয়ান। নির্ণয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখলো তার। ভাই। নির্ণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে, তবে মুখে কিছু বলল না। ভেঙে পড়ো না ভাই, সব ঠিক হয়ে যাবে। এবারও চুপচাপ নির্ণয়। রিয়ান আর কিছু না বলে ভেতরে গেল বোনের কাছে। রোজার কাছে গিয়ে স্যালাইন চেক করলো। তারপর বোনের মাথায় হাত বুলিয়ে রিধিমাকে ইশারা করে বাইরে যেতে বলল। রিধিমা কান্না চেপে বেরিয়ে যেতে নিলে নির্ণয়দের দিকে একবার তাকালো, চোখ নামিয়ে আবারও ছুটে গেল সে। রিয়ানও বেরিয়ে গেছে রুম থেকে। সকলে বেরিয়ে যেতে নির্ণয় দরজা লাগিয়ে ধীর পায়ে এগিয়ে এলো বিছানায় শুয়ে থাকা, নিস্তেজ হয়ে শুয়ে থাকা রোজার কাছে। বিছানার কাছে আসতে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে তাকিয়ে রইল রোজার মুখ পানে। টুপ করে দুফোঁটা পানি, চোখের পানি গড়িয়ে পড়ল তার। আমি খুব খারাপ, তাই না রে রোজ? আমি কখনোই তোকে প্রোটেক্ট করতে পারি নাই। তুই কেন এমন করলি রোজ? আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পাস তুই? আজকে তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারিস? থেমে গেল নির্ণয়, হাত দিয়ে চোখ মুছে নিল, শুকনো ঢোক গিলে হাতে রাখলো রোজার মুখে। আবারও বলতে শুরু করলো, জানিস রোজ, আসলে তোর মতো কেউ হবে না। তোর মধ্যে আলাদা কিছু একটা আছে, সবার থেকে অন্যরকম শান্তি, যা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওটা তোর কাছেই আছে। তোর কিছু হলে কিছু তো আছেই, নইলে কেন আমি এত বছরে ভুলতে পারিনি তোকে? কেন আমার অনুভূতি জুড়ে শুধু তুই? মন খারাপ, একাকিত্ব যখন আমাকে গ্রাস করে অমানুষে পরিণত হই, তোর ছবি আমাকে প্রশান্তি দিত। আমি অমানুষ। রোজ ধ্বংসের আরেক নাম নির্ণয় চৌধুরী। তবে তার কাছে আমি তোর প্রিয় নির্ণয় ভাই। এত পাপের মাঝেও তুই নিষ্পাপ রোজ, আমার রোজ, আমার শান্তি। থেমে গেল নির্ণয়। হঠাৎ চোখ শক্ত করে হয়ে এলো তার। পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলি সেদিন তোকে আমার করে নিয়েছি। তোর জন্মই হয়েছিল আমার জন্য, আমার গড়ে তোলা তুই। আমার এতদিনের কষ্ট আমি বৃথা যেতে দিব না। বাংলাদেশে ফিরবো, খুব শীঘ্রই ফিরবো। কথা শেষ করে উঠে দাঁড়ালো নির্ণয়। ঠোঁট জোড়ালো রোজার কপালে, তারপর বেরিয়ে গেল রুম থেকে। বিছানার পাশেই টি টেবিলে ওয়ালেটে বোতল রাখা, তার পাশে কর্নিশের ওপর বসে সিগারেট টানছে ত্রিধা। এক হাতে ওয়াইন্সের গ্লাস, অপর হাতে সিগারেট। নিজে অব্যক্ত জীবন নিয়ে তার ভাবনার শেষ নেই। ঘৃণা হয় এই জীবন নিয়ে। শালার বাপ মা জন্ম দিয়ে যার যার মতো চলে গেছে। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে ত্রিধা। পাশে রাখা ভাইব্রেট করা ফোনটা কেঁপে উঠতে ওয়াইনের গ্লাস রেখে ফোন হাতে তুলল। দেশি ভেড়া নামে সেভ করে নাম্বারটা চোখে পড়তে ভুরু কুঁচকে নিল। কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে থেকে চলে গেল দরজার কাছে। দরজা খুলে দিল। কাঁদো কাঁদো মুখে করে ভেতরে প্রবেশ করলো রিয়ান। ত্রিধা দরজা লাগিয়ে এসে আবার কুড়িয়ে বসতে বসতে বলল, তুই এখানে কেন? কি চাই? চাই তো অনেক কিছুই, তার আগে বল এভাবে নেশা করছিস কেন? বাল ফেলানোর জন্য? ফাক, কেমন দেখি কত জোর। ও রিয়েলি বেবি, আই এম কামিং বলে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে এলো রিয়ান। ত্রিধার কাছে আসতে রিয়ানের শার্টের কলার চেপে ধরল সে। হাঁটু ভাঁজ করে উইন্সটা রিয়ানের পায়ে ব্যথার মুখে চেঁচিয়ে নিল রিয়ান। শখ মিটছে? ত্রিধার কথায় উত্তর করল না। ব্যথা কমে আসতে বিছানায় গিয়ে বসে পড়ল। ত্রিধা একটা গ্লাস সে ওয়েন্স ঢেলে এগিয়ে দিল তার দিকে। কেন এসেছিলিস? ভালো লাগছিল না রে। রোজা হাত কেটেছে জেদ করে। এখন মনে হচ্ছে জার্মানি না আনলে বোধহয় ভালো হতো।
কি বলিস? বারবি ডল এমন কেন করেছে?